আচ্ছা, এপিডেমিওলজি বা রোগতত্ত্বকে না অনেকটা একটা গোয়েন্দা গল্পের মতো ভাবা যায়। এখানে বিজ্ঞানীরা হলেন সেই গোয়েন্দা যারা বিভিন্ন সূত্র খুঁজে খুঁজে কঠিন সব চিকিৎসার রহস্যের সমাধান করেন। ধরুন হঠাৎ করে একটা রহস্যময় রোগ চারদিকে ছড়িয়ে পড়ল। এর পেছনের আসল কারণটা মানে অপরাধীটাকে আমরা খুঁজে বের করব কিভাবে? রোগতাত্ত্বিকরা কিন্তু ঠিক এই চ্যালেঞ্জটারে মুখোমুখি হন যখন তারা কোনো একটা অসুস্থতার সঙ্গে নির্দিষ্ট কোনো কারণের সম্পর্ক খোঁজার চেষ্টা করেন। তো এই রহস্য সমাধানের জন্য গোয়েন্দাদের কাছে মূলত দুটো রাস্তা খোলা থাকে। একটা হলো কোহোর্ট স্টাডি, মানে একটা বিশাল দলকে বছরের পর বছর ধরে ফলো করা হয়। এটা খুবই নিখুঁত কিন্তু অনেক সময় সাপেক্ষ আর ব্যয়বহুল। আর দ্বিতীয় একটা রাস্তা আছে যেটা অনেক ফাস্ট আর ক্লেভার, সেটা হলো কেস কন্ট্রোল স্টাডি। চলুন আমরা এই দ্বিতীয় পদ্ধতিটা নিয়েই কথা বলি, কারণ মাঝে মাঝে কোনো কেস সলভ করার সেরা উপায় হলো ক্রাইম সিন থেকে পেছনের দিকে যাওয়া, মানে সূত্র ধরে অতীতে ফিরে তাকানো। এই কেস কন্ট্রোল পদ্ধতির মূল ধাপ কিন্তু শুধু তিনটে। ১. যারা ইতিমধ্যেই রোগে আক্রান্ত তাদের খুঁজে বের করা হয়, এদের বলা হয় কেস। ২. ঠিক তাদেরই মতো কিন্তু সুস্থ এমন একটা দলকে বেছে নেওয়া হয়, এদের বলা হয় কন্ট্রোল। আর শেষে এই দুটো দলের অতীতের অভ্যাস বা এক্সপোজের তুলনা করে দেখা হয় কোনো জরুরি সূত্র পাওয়া যায় কিনা। তবে এই পেছনের দিকে তাকানোর একটা বড় চ্যালেঞ্জ আছে। যেহেতু আমরা অসুস্থ লোকজনকে দিয়েই তদন্ত শুরু করছি, তাই কোনো কিছুর কারণে অসুস্থ হওয়ার সরাসরি ঝুঁকি বা রিস্ক আমরা এখান থেকে হিসাব করতে পারি না। তাহলে উপায়? এখানেই আসে একটা দারুণ শক্তিশালী টুল। এটা আমাদের সরাসরি ঝুঁকি মাপতে না দিলেও চমৎকার একটা তুলনার সুযোগ করে দেয়, আর এটাই হলো অডসের ক্ষমতা। এই টুলটার নাম হলো অডস রেশিও। এটা আসলে কি করে? খুব সহজ। এটা অসুস্থ গ্রুপ বা কেসের মধ্যে কোনো একটা নির্দিষ্ট এক্সপোজারের সম্ভাবনা বা অডসকে সুস্থ গ্রুপ বা কন্ট্রোলের মধ্যে সেই একই এক্সপোজারের অডসের সাথে তুলনা করে। এই যে দেখুন, বিজ্ঞানীরা তাদের পাওয়া তথ্যগুলোকে সাজানোর জন্য এরকম একটা সহজ 2x2 টেবিল ব্যবহার করেন। একদিকে কেস আর কন্ট্রোল, আর অন্যদিকে এক্সপোজড আর নট এক্সপোজড, এই চারটে ভাগে সব ডেটা সাজানো থাকে, যেগুলোকে এ, বি, সি আর ডি দিয়ে মার্ক করা হয়। আর এই টেবিলটা থেকেই চলে আসে আমাদের মূল সূত্রটা। অডস রেশিও বের করতে হলে এ আর ডিকে গুণ করে সেই গুণফলকে বি আর সি এর গুণফল দিয়ে ভাগ করতে হয়। ছোট্ট একটা ফর্মুলা, কিন্তু এর ক্ষমতা কিন্তু অসাধারণ। বেশ, সূত্র তো পাওয়া গেল, কিন্তু এই যে একটা সংখ্যা বেরোলো, এর মানেটা কি? চলুন এবার এই প্রমাণটাকে ডিকোড করা যাক। এই সংখ্যাটার মানে বোঝা কিন্তু দারুণ সোজা। যদি এর মান 1-এর বেশি হয়, তার মানে হলো এক্সপোজারটা রোগের সঙ্গে জড়িত, মানে আমাদের সন্দেহভাজন তালিকায় এর নামটা চলে এলো। আর যদি মানটা 1-এর কম হয়, তাহলে তো গল্পটা পুরো উল্টো। এর মানে হতে পারে যে ওই এক্সপোজারটা আসলে রোগ থেকে সুরক্ষা দিচ্ছে, মানে এটা একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর। আর যদি মানটা একদম কাটায় কাটায় 1 হয়, তাহলে বুঝতে হবে এই সূত্রটা একটা ডেড এন্ড, মানে ওই এক্সপোজারের সাথে রোগের কোনো সম্পর্কই নেই। এবার এই পুরো আলোচনার শেষে ঝুঁকি আর অডস নিয়ে একটা অত্যন্ত জরুরি বিষয় আমাদের জেনে রাখতে হবে। যেমনটা আমরা আগেও বলছিলাম, কেস কন্ট্রোল স্টাডিতে সরাসরি আপেক্ষিক ঝুঁকি বা রিলেটিভ রিস্ক মাপা সম্ভব হয় না। এটা এই পদ্ধতির একটা বলতে পারেন মৌলিক সীমাবদ্ধতা। কিন্তু আসল চমকটা কিন্তু এখানেই। যখন কোনো রোগ খুব বিরল হয়, মানে জনসংখ্যার মধ্যে খুব কম মানুষেরই হয়, তখন এই অডস রেশিওটাই আপেক্ষিক ঝুঁকির বা রিলেটিভ রিস্কের একটা খুব ভালো অনুমান হিসেবে কাজ করে। তার মানে পরোক্ষভাবে হলেও আমরা ঝুঁকির একটা ধারণা পেয়েই যাই। তাহলে এই অডস রেশিও কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা জরুরি স্বাস্থ্য রহস্য সমাধানের জন্য একটা খুব দ্রুত আর কার্যকর পদ্ধতি। এর মাধ্যমে বিরল রোগ নিয়েও গবেষণা করা সম্ভব হয়। আমরা জনস্বাস্থ্য নিয়ে যেসব খবরের শিরোনাম দেখি, তার অনেকগুলোর পেছনেই কিন্তু এই টুলটার অবদান থাকে। আর এটা আমাদের সবাইকে স্বাস্থ্য সংক্রান্ত খবর আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। তাহলে সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। এবার থেকে যখন কোনো স্বাস্থ্য রিপোর্টে কোনো কিছুর অডস বা সম্ভাবনা নিয়ে কথা বলা হবে, তখন সেই তদন্তটা নিয়ে আপনাদের মাথায় প্রথম কোন প্রশ্নটা আসবে?